দিদি এখন সে দেখতে পাচ্ছেন না, মানে একটা মানুষ যখন সমুদ্রে অথই জলের মধ্যে যখন সাঁতরাতে থাকে না, একটা খড়কুটো থাকলেও তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের এতটাই দশা খারাপ হয়ে গেছে যে কাসেম সিদ্দিকির মতো লোককে নিয়ে একটা বড় পদে বসাতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে তৃণমূলের অবস্থাটা এখন কোন জায়গায় পৌঁছে গেছে, এটাই হচ্ছে হাল অবস্থা। অতএব দিদি ভালো রকম বুঝতে পারছে 26-এ ঘটনাটা কি ঘটবে। উনি যতই রিপেয়ার করার চিন্তাভাবনা করুক, কোনো রিপেয়ার হবে না। 26-এ মসনাদ থেকে ওনাকে নামতেই হবে। মানুষ 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। পশ্চিমবাংলায় যা গুন্ডারাজ চলছে, চোর জোচ্চুরি ধর্ষণ যে হারে চলছে, তাতে করে এখনকার এই প্রেক্ষাপটে বৃহত্তর জোট না হলে এই তৃণমূল আর বিজেপিকে হটানো মুশকিল হবে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন, মৌলালী যুবকেন্দ্রে কয়েকদিন আগে সংবিধান বাঁচাও প্রোগ্রাম হয়ে গেল। সেখানে সিপিএমের থেকে, কংগ্রেসের থেকে, আমাদের আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আরও ছোট বড় দলের মানুষরা ছিলেন। একত্রিত হওয়ার প্রসেসটা চলছে, একত্রিত হবে। অতএব বৃহৎ একটা জোট হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দল আছে সমস্ত দলকে নিয়েই একটা মহাজোট তৈরি হবে। এই মহাজোটই 26-এ ইলেকশনে লড়বে এবং এই মহাজোটের মাধ্যমে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করা হবে। খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। এখনও 10-11 মাস বাকি আছে বিধানসভা ভোটের। তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন তৃণমূল বিজেপি বাদে যে সমস্ত দলগুলি আছে যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাদেরকে সংগঠিত করে অলরেডি সংবিধান বাঁচাও মঞ্চ যে মৌলালী যুবকেন্দ্রে হলো, আমরা সেখানে দেখতে পেয়েছি। অতএব প্রস্তুতি চলছে। ভোটের আগেই পুরোপুরিভাবে ঘোষণা হয়ে যাবে। যে সমস্ত নেতৃত্বরা আছে তারা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মহাজোট হবে। আপনারা জানতে পারবেন, জানিয়ে দেবে আমাদের কেন্দ্রীয়ভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, এটা ভাববেন না আমার বাঙালি ভাষী মানুষরা যদি ভিন রাজ্যে গিয়ে কাজ না পায়, তাদেরকে যদি অত্যাচারিত করা হয়, তাদেরকে মেরে যদি কফিনবন্দি করে এই বাংলায় পাঠানো হয়, আমরাও বলছি, কথা দিচ্ছি, এই বাংলায় কোনো বিহারি, কোনো দিল্লিওয়ালি কাউকে কিন্তু আমরাও রাখবো না। আমরাও কিন্তু ইটের জবাব পাত্রে দিয়ে দেবো। আপনি যতই চিঁড়ে ভেজেনি কথা বলেন। আমার বাংলার ভাইয়েরা মায়েরা তারা ভিন রাজ্যে কাজে যাবে, তারা লাঞ্ছিত হবে, আর তাদের রাজ্যের লোক আমার দেশে এসে ঠাকুর পুজো করবো আমরা তাদের। এটা চলতে পারে না, এটা চলতে দেব না, এটা জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যে সমস্ত স্টেট, যে সমস্ত রাজ্য আমার বাংলাভাষীদের উপর আক্রমণ করছে, আপনি তাদের সঙ্গে সলা পরামর্শ করেন। সেই সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন, অবিলম্বে এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে বলুন। নাইলে কিন্তু বাঙালিরা যদি জেগে যায়, বাংলা পক্ষ, আমি শুনেছিলাম এদিন বাংলা পক্ষও জানিয়ে দিয়েছে, আমরা কিন্তু বরদাস্ত করব না। আমরাও আজকে জানিয়ে দিচ্ছি, এই বরদাস্ত আমরা করব না। এর পরেও আমাদের বাঙালি শ্রমিক যদি ভিন রাজ্যে কোথাও কোনোভাবে আক্রান্ত হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার রাজ্যে আমি সর্বসময় ভদ্রতা দেখাবো, আর আমাকে সেটা দুর্বলতা যেন না ভাবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি, অবিলম্বে আমার বাংলা ভাষী মানুষেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে রয়েছে, তাদের উপর যে টর্চারিং হচ্ছে, ইমিডিয়েট সেই সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটাকে ব্যবস্থা করুন। তাদের ধরপাকড় বন্ধ করুন। যারা বাংলাদেশি তাদের ধরুক, কিন্তু বাংলাদেশির নাম করে আমার পশ্চিমবাংলার সাধারণ মানুষদের উপর কেন অত্যাচার হচ্ছে, এর জবাব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। যদি তিনি না নিতে পারে, পদত্যাগ করুক, পদত্যাগ। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে সেখানে বাইরে গিয়ে কাজ করছে এবং লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি জাতি হিসেবে
বাইরে তাদের একটাকেও মূল্য দেওয়া হচ্ছে না, শুধু হিন্দু মুসলিম বলে না, বাঙালি কাউকেই মূল্য দেওয়া হচ্ছে না, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করে বস্তা বন্দি করে কফিন বন্দি করে বাংলায় পাঠানো হচ্ছে। দিদিমণি সেই সমস্ত রাজ্যের বিষয়ে কোনো কথা না বলে বলছে পরিযায়ী শ্রমিক তোমরা চলে এসো বাংলায়, আমি কাজ দিচ্ছি। তা তাদের কি অধিকার নেই এই ভারতবর্ষ কি পশ্চিমবাংলা, উড়িষ্যা বা বিহার এই সমস্ত দেশের রাজ্যের বাইরে নাকি? তাহলে তাদের অধিকার নেই সে দিল্লি কাজ করার? তারা চলে আসবে, আপনি কাজ দেবেন কেন? আপনার ক্ষমতা নেই কেন? দিল্লি যখন বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ দিল্লি গিয়ে কাজ করছে, তাদের উপর টর্চারিং হচ্ছে, আপনি বলতে পারছেন না যে দিল্লির থেকে, বিহার থেকে, উড়িষ্যার থেকে প্রচুর মানুষ আমরা বাংলায় কাজ করছে, আমরা তাদেরকে শেল্টার দিচ্ছি, আমরা তাদেরকে ভালোবাসছি, আমরা তাদেরকে সুরাহা দিচ্ছি, আর আমার বাংলার লোক বাইরে কাজে যাবে, তাদেরকে বিতাড়িত করবেন, তাদেরকে মেরে কফিনবন্দি করে দেবেন, আমরা এটা বরদাস্ত করব না? আপনার সাহস হচ্ছে না সেই সমস্ত স্টেটে যারা স্টেট চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলে এটাকে সুরাহা না করে আপনি সবাইকে চলে আসতে বলছেন? মানে থাকার দরকার নেই সেখানে, বাঙালি মুসলমানরা সেখানে থাকতে পারবে না, আর বিহারি তারা এখানে এসে থাকবে, আর আমরা তাদের ধূপধুনি দিয়ে পুজো করব। মানুষ বুঝুক, দরকার আছে এটা। মানুষ নেচে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, আর নেচে দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ এই বাংলার জনগণ করেছে। এখন তার খাসারত বুঝুক। সমস্ত রাজ্যে ইলেকট্রিক বিলের মূল্য কত, আর পশ্চিমবাংলায় কত সাধারণ মানুষকে অনেকবার জানানো হয়েছে, সবাই জানে। জানা সত্ত্বেও আজকে যে স্মার্ট মিটারটা এসছে, মানে আপনি যতটা বিদ্যুৎ খরচ করবেন আগে থাকতে আপনাকে নিতে হবে। হঠাৎ রাত্রেবেলা চলতে দেখাচ্ছে শেষ হয়ে গেল টাকা, আপনার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। হবে তো? আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে কত কি হচ্ছে, রাজ্য সরকার একবারে মুখ খুলেছে? কোনো প্রতিবাদ করেছে না? পার্লামেন্টে করছে না, বিধানসভায় করছে, বাইরে দুটো একটা ডায়লগ মারছে, তাও তো ভুলে গেছে। আজকে দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা নেই, শুধু হিন্দু মুসলমান দাদা দিদি মিলে এই করছে। আজকে অবশ্যই এই মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। আজকে সাধারণ মানুষ নাজেহাল। আপনি চলে যান প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, চলে যান, তাদের যা হাহাকার, তাদের রুজি রুটি, তাদের যে মানে পরিশ্রম করে, পরিশ্রমের মূল্য পায় না। ওয়াকফ সম্পত্তি যে মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু এই বিলটা পাশ করিয়েছে, এটা সংবিধান বিরোধী বিল। মানুষের যে একটা মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে এই বিল। আর্টিকেল 25, 26 সেটা ঘোষণা আছে, এবং ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে। শুধু মুসলিমরাই আন্দোলন করেনি, অনেক হিন্দু ভাইরা আন্দোলন করেছে, খ্রিস্টান ভাইরা আন্দোলন করেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছে। তার বাইরে আমার পশ্চিমবাংলাও ছিল না, পশ্চিমবাংলাও আন্দোলন করেছে। মিডিলে আন্দোলন কিছুটা স্থগিত হয়ে গেছে। বিষয়টা এটাই জানতে চেয়েছে। তা আমরা তো সবাই জানি কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। আমাদের আইএসএফের তরফ থেকে কিন্তু একটি বারের জন্য ওয়াকফ আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন হচ্ছে, আগামী দিনেও হবে, যতক্ষণ না এই বিল প্রত্যাহার হবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই বিলকে মানি না। এই বিল যতক্ষণ প্রত্যাহার না হবে আমাদের আন্দোলন চলবে। তাতে আমাদের অ্যারেস্ট করে, ফাঁসি দেয়, মেরে দেয়, গুলি চালায়, আর ডোন্ট কেয়ার, আমরা মরার ভয় করি না। তো বিষয় হচ্ছে কেন পশ্চিমবাংলা ঝিমিয়ে গেল আন্দোলনে। আমরা দেখেছি যে এই আন্দোলন একটা সংগঠিত হচ্ছিল বৃহৎ আকারে, যেটা কিনা আপনার ব্রিগেড মার্চ 26 তারিখ ঘোষণা হয়েছিল। সেই আন্দোলনটাকে রুখে দেওয়া হলো। এই আন্দোলন সংগঠিত হলে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, সনাতনী, হিন্দু ভাই থেকে শুরু করে কেউ কিন্তু বাড়ি থাকতো না। ওই 26 তারিখে যদি ওয়াকফ আন্দোলনটা ব্রিগেডের মাথায় হতো, ব্রিগেড রেকর্ড তৈরি হয়ে যেত, পূর্বের রেকর্ড ভেঙে দিত এবং কলকাতা অবরুদ্ধ হয়ে যেত। এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করলো যাতে এই প্রোগ্রামটা না করতে পারে। অবশেষে সেটাই ঘটিয়ে দিল।
প্রোগ্রামটাকে বানচাল করিয়ে দিল। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না, করতে দেবো না, যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমরা চারানা মূল্য দিই না, কারণ যে ওয়াকফ নিয়ে আন্দোলন কথা দিল্লি গিয়ে করতে বলছে, এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার ক্যাবিনেট মন্ত্রীরা বেশিরভাগ দখল করে রেখে দিয়েছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও তথ্য আমার কাছেও আছে, আমি দেখাতে পারি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো অবশ্যই বলবেন, কারণ এই ওয়াকফ নিয়ে আন্দোলন হলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হয়ে যাবে। ইনি 100% জানে, শুধু গদিচ্যুত নয়, তিনি জেল যাত্রাও তার অবধারিত। কারণ এই ওয়াকফ সম্পত্তি দিদিমণি সহ তার নেতা নেত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীরা দখল করে রেখে দিয়েছে। এবং যে সূত্র ধরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট পাস হয়েছে, যে ওয়াকফ মাধ্যমে যে 2 জন করে নন মুসলিম বসানোর কথা ঘোষণা করেছে, বিল পাস হয়েছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এখনও ওয়াকফ অফিসে বসানো হয়নি কোনো নন মুসলিমকে। বিলটা পাস হয়েছে। আর দিদি কি করেছে, অলরেডি ওয়াকফ অফিসে 2 জন নন মুসলিম বসিয়ে রেখেছে। তাহলে বিষয়টা কি হলো? সে কি আন্দোলন করতে পারে? সে কি আন্দোলন করতে দেয়? এটা মুসলিম সমাজকে ভাবতে হবে, এটা সমস্ত সম্প্রদায়কে ভাবতে হবে। আজকে ওয়াকফ জবরদখল হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তি জবরদখল হবে, হয়েছে তো অনেক জায়গায়, আমরা সব জানি। আজকের ওয়াকফ সম্পত্তির উপরে আরএসএসের অফিস বানাতে দিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি সব। আজকে আরএসএসের কটা অফিস ছিল, আর আজকে কতগুলো অফিস হয়েছে এই দিদির বদৌলতে। দিদি নিজেই বলেছে তো, বিজেপিকে ফান্ডে এনে লড়বো। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অনেকের বুঝতে অনেক সময় লেগেছে, আমাদের বোঝাতেও সময় লেগেছে, কিন্তু এখন তো সেটা দিনের আলোর মতো পরিষ্কার যে দাদা আর দিদি দুজনাই যে বাইনারি সিস্টেম করছে, দুজনাই যে হিন্দু মুসলিম খেলা করছে, দুজনাই যে মন্দির নিয়ে খেলা করছে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। উন্নয়ন বলে এদের কাছে কিছু নেই। এরা মন্দিরের ফিতে কাটছে, এরা মসজিদের ফিতে কাটছে, এরা কর্মসংস্থানের ফিতে কাটে না। যেটা করার দরকার ধর্মীয় মানুষদের করার দরকার, যেটা সেই কাজগুলো রাজনীতির লোকেরা করছে। যে কাজগুলো রাজনীতি লোকের করার কথা সেইগুলো করছে না। কারণ এই দাদা এই দিদি যা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, তারা তো সেই প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলে মানুষের মুভমেন্টটাকে ঘোরানোর জন্য এই সমস্ত নাটকগুলো করছে, নিজেদের টিকে থাকার জন্যে, টিকে রাখার জন্যে, আর আদানি আম্বানিদের সুযোগ করে দেওয়ার জন্যে ফ্যাসিবাদী নীতি নিয়ে। অতএব এদের কথা আমরা শুনছি না। আন্দোলন ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর তত্ত্বাবধানে ওই ব্রিগেডের মাঠেই ওয়াকফ আন্দোলন হবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, দিদি দখল করতে দেবে না, দিদি নিজেই দখল করে বসে রয়েছে। আজকে কালীঘাটের ওই যে টিপু সুলতান যে মসজিদ আছে কালীঘাটের ওই পাড়ে, টিপু সুলতান যে মাজার, সে মাজারে জানতো, মাজারে সব দোকান পাশেরই বসিয়ে দিয়েছে, সেখান থেকে হপ্তা আসে যান। তা তিনি কি রক্ষা করবে? এনআরসির সময় কি বলেছিল, কি করেছে এনআরসিটা? এনআরসির বিষয়ে কি বলেছিল? ঢপবাজি দিয়েছিল না? ঠিক ওয়াকফের বেলায় ঢপবাজি দিচ্ছে। ওই দিদির ঢপবাজিতে আর বাংলার মানুষ নাচছে না।